নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট সাইকোলজিস্ট অনুশীলা ব্রহ্মচারীকে। প্রথমেই ম্যাডামকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত আরও একবার আসার জন্য। ধন্যবাদ। সেটি হচ্ছে বার্ধক্য এবং অবসাদ। বার্ধক্যে যখন একজন মানুষ পৌঁছে যান তো ডেফিনেটলি তার শরীরের যে ক্ষমতা অনেকটাই কমে যায়, আর তার পাশাপাশি কমে যায় তার আত্মবিশ্বাস। তার সাথে তার সন্তানরা যখন দূরে চলে যান অথবা তার সঙ্গে যখন না থাকেন, তখন তার যন্ত্রণাটা বা হতাশাটা আরও মারাত্মক আকার ধারণ করে। তার সাথে তো রয়েছে নানা রকম রোগ ভোগ, দুশ্চিন্তা। এই পরিস্থিতি থেকে সেই বয়স্ক মানুষটির মধ্যে তৈরি হয় এক ধরনের অবসাদ বা ডিপ্রেশন। কখনো কখনো তার বেঁচে থাকাটাই তার কাছে মনে হয় ভীষণ বড় একটা বোঝা। তিনি চান মুক্তি, কিন্তু মুক্তি তো ওইভাবে সম্ভব নয়। ভালো থাকার মধ্যে এই বার্ধক্যে কিভাবে মিলবে মুক্তি, কিভাবে প্রত্যেকটা মুহূর্ত জীবনের আনন্দময় হয়ে উঠতে পারে, তার জন্য আজকে আমাদের এই আলোচনা। বেশ, একটা খুব ইম্পর্টেন্ট টপিক রেজ করলে এবং খুব থট প্রোভোকিং টপিক এটা। প্রচুর মানুষ আছেন যারা বার্ধক্যজনিত অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আমাদের প্রত্যেকেরই বয়স বাড়ছে, বার্ধক্যর দিকে তো আমরা সবাই যাচ্ছি। তাহলে প্রথমে বুঝতে হবে বার্ধক্যটাকে কিভাবে দেখছি। বার্ধক্য কি জীবনের একটা পরিবর্তন? আমাদের পরিবর্তনশীল জীবনে ছেলেবেলা থেকে আমরা যতদিন আছি ততদিন আমরা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। বার্ধক্য কি তার মধ্যেই একটা, নাকি বার্ধক্যকে আমরা শাস্তির মতন করে দেখছি? এটা বোঝার প্রয়োজন আছে। বেশিরভাগ ক্ষেত্রেই যখন সমস্যাগুলো হয় তখন আমরা দেখি বার্ধক্যর সাথে শাস্তির একটা কোথাও কোরিলেশন তৈরি হয়ে যাচ্ছে। কেন এরকম কোরিলেশনশিপ কেন তৈরি হলো? পরিবর্তন তো সারা জীবনই চলছে। যখন আমি খুব ছোট বাচ্চাবেলায় ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছি, আর যখন আমি 20 বছর বয়সে কলেজে যাচ্ছি এবং 40 বছর বয়সে অফিসে যাচ্ছি, সেগুলোও তো পরিবর্তন, সেগুলো তো অত চোখে পড়ছে না। তাহলে বার্ধক্যর পরিবর্তনটা এত জট করে চোখে পড়ছে কেন? কারণ এই পর্যায়ে আমাদের জীবনে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের স্খলন ঘটছে। যেমন আমাদের কগনিটিভ এবিলিটিস এবং ফিজিক্যাল এবিলিটিস। কগনিটিভ এবিলিটিস মানে আমাদের মনে মাথার ক্ষমতা, আমাদের চিন্তা শক্তি, আমাদের বিচার বুদ্ধি, আমাদের মেমোরি, এগুলোতে একটা পরিবর্তন আসছে, একটা অবনতি ঘটছে। সেটা কিন্তু নেচারের গতিতেই ঘটছে। এবং শারীরিক ক্ষমতায় কিছু পরিবর্তন ঘটছে, শরীরে কিছু জড়জড়া তৈরি হচ্ছে। আমি আগে যত চট করে দৌড়োদৌড়ি করতে পারতাম, এখন বোধহয় আমি তাতে একটু স্লো হচ্ছি, চামড়ায় ভাঁজ হচ্ছে, কুঁচকে যাচ্ছে। যখন আয়নার দিকে তাকাচ্ছি তখন দেখছি একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ। হঠাৎ করে আমার 20 বছরের চেহারাটার সাথে আমার 80 বছরের চেহারাটা যখন অনেকটা আলাদা লাগছে, সেটা কিন্তু জানতে অজান্তে আমার মধ্যে একটা শক তৈরি করছে। যখন আগে আমার বাড়িতে যখন গেস্টরা আসতো, আমি একা হাতে সব কিছু করতাম, 20-30 জনের রান্না করা, তাদেরকে আপ্যায়ন করা আমি একা হাতে করতাম। এবার আমি ক্লান্ত হয়ে পড়ি। আগে বাজার থেকে আমি 2 হাতে জিনিস নিয়ে এসে সিঁড়িতে উঠে 5 তলার ফ্ল্যাটে উঠে যেতাম, কোনো অসুবিধাই হতো না। এখন রিক্সা লাগে, এখন কাজের লোককে বাড়িতে নিচে ডাকতে হয় যে একটু এসে নিয়ে যা, পারছি না। এই যে পরিবর্তনগুলো, এগুলো অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে ছোট ছোট শকের মতন করে কাজ করে, আর সেই জন্যই বার্ধক্যজনিত একটা ডিপ্রেশনের প্রবাবিলিটি অনেকের মধ্যে দেখা যায়। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যারা চাকরিজীবী তারা একটা বয়সের পর যেই রিটায়ার করেন তখন দুটো জিনিস ঘটে। পোস্ট রিটায়ারমেন্টের একটা ইটসেলফ ব্লুজ আছে। ব্লুজ মানে নট নেসেসারিলি সেটা ডিপ্রেশনে পরিণত হচ্ছে, কিন্তু সেটার মধ্যে একটা খারাপ লাগা তৈরি হচ্ছে। আমি জীবনে 40টা বছর 30টা বছর একটা সার্টেন জায়গায় সার্টেনভাবে কাজ করেছি, আমার দিনের একটা সিংহভাগ ওটাকে ঘিরে আমার দিনটা চলতো। হঠাৎ করে সেই সময়টা যেন কোথায় ফাঁকা হয়ে গেল। আমি বুঝতে পারছি না সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে কোথায় যাব, কি করব।
প্রশ্ন উঠল, তাহলে কি আমার প্রয়োজনীয়তা কমে গেল? তাহলে কি আমার আর কোনো ইম্পর্টেন্স নেই? তাহলে কি আমার আর কোনো ভ্যালু নেই? সেই জায়গাটা থেকে কিন্তু মনে একটা ক্রাইসিস তৈরি হতে পারে, মনে একটা প্রশ্ন তৈরি হতে পারে। আরেকটা ইম্পর্ট্যান্ট আসপেক্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল আসপেক্ট। প্রত্যেক মাসের শেষে আমার অ্যাকাউন্টে একটা অঙ্ক টাকা ঢুকতো, সেটা হঠাৎ করে ঢোকা বন্ধ হয়ে গেল। তাহলে আমার যে ফাইন্যান্সিয়াল পাওয়ারটা সেটা তো এমনিই কমে গেল। তাহলে এবার থেকে কি আমাকে ভেবে চলতে হবে? ভেবে চলে কি দেখব যে আমার যা আগে আমি করতে পারতাম সেগুলো এখন আর করতে পারছি না? সেগুলো যে সবসময় সত্যি তা নয়, কিন্তু দেখবেন বেশিরভাগ লোক রিটায়ারমেন্টের পরে, অনেক লোক, বেশিরভাগ বলবো না, অনেক লোক রিটায়ারমেন্টের পরে এই ধরনের অ্যাংজাইটিতে বা ক্রাইসিসে ভোগেন, এবং সেটা থেকে অনেক সময় সুস্থভাবে বেরিয়ে না আসতে পারলে আমাদের মনে ক্রাইসিসের সঞ্চার হয়ে সেখান থেকে ডিপ্রেশন তৈরি হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে কী করণীয়? কী করণীয় যখন আমরা ডিসকাস করব, তাহলে বুঝবো বার্ধক্যকে দেখছি কিভাবে। যদি শাস্তি হিসাবে দেখি, যদি দেখি আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, ব্যাস আর তো কিছু বাকি রইল না, তাহলে আমাদের আর কিছু বলার জায়গা থাকবে না। এবং এই ধরনের চিন্তাকে কিন্তু আমরা এজেস চিন্তা বলি। মানে আমার বয়সের জন্য আমাকে যদি কিছুভাবে আলাদা করে দেখা হচ্ছে, সেটা অন্য কেউ দেখছে না, আমি দেখছি, সেটা কিন্তু এজিজমের আন্ডারে পড়ছে। যেমন অনেক সময় খুব কমন একটা কথা আমরা মা মাসিদের কাছে শুনে থাকি, প্রশ্ন করে দেখবেন কেন, উত্তরটা পাবেন না। মা মাসিরা অনেক সময় বলেন, এই বয়সে কি আর এই রঙের জামাকাপড় পরা যায়? না না, হালকা রঙের জামাকাপড় পরতে হবে। জিজ্ঞেস করে দেখবে কে বলেছে এবং কেন বলেছে, কোথায় লেখা আছে। তোমার যদি পরে ভালো লাগছে, তোমার যদি ওই রঙটা পছন্দ, তোমাকে যদি ওই রঙটা মানাচ্ছে, তাহলে কেন আমি ধরে নেব একটা সার্টেন বয়সের পর তুমি ওটা করতে পারবে না? এই ধরনের ছোট ছোট জিনিস আমাদের বয়সের সাথে সাথে কিছু কিছু রেস্ট্রিকশনস সামাজিকভাবে তৈরি করা হয়েছে, যেগুলোর কিন্তু অ্যাকচুয়ালি কোনো অর্থ নেই। বার্ধক্যকে আমাকে দেখতে হবে আমার জীবনের একটা পর্যায়, একটা স্টেজ। ঠিক যেমন ছেলেবেলা আমার একটা স্টেজ, মধ্য বয়স আমার একটা স্টেজ, ওল্ড এজও আমার একটা স্টেজ। সেই স্টেজের কিছু কিছু ফিচার থাকবে, সেই স্টেজের কিছু কিছু লিমিটেশন থাকে, সেটা প্রত্যেক স্টেজের থাকে, ওই স্টেজেরও আছে। এবং সেই স্টেজটার যে বেনিফিটসগুলো আছে সেটা নিয়ে আমি কিভাবে চলতে পারি। যখন আমার আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে যে আমার কিছু করার নেই, আমার আর কোনো উদ্দেশ্য নেই বেঁচে থাকার, তখন কিন্তু আমি নিজেই নিজের মনে দাড়িটা টেনে দিয়েছি, ফুল স্টপটা দিয়ে দিয়েছি। ফুল স্টপ কেন টানবো? আমি যতদিন শ্বাস নিচ্ছি ততদিন তো ফুল স্টপ নয়। এবার এই অবস্থাতে আমার কি কি লিমিটেশন তৈরি হতে পারে? ইট ইজ ট্রু, বয়সের সাথে সাথে শরীরে কিছু সমস্যা তৈরি হয়, শরীরে অনেক সময় মোবিলিটিটা কমে যায়, মানে চলাফেরা করার ক্ষমতাটা কমে যায়। সবার ক্ষেত্রে সত্যি নয়, যত শরীরটাকে চালনা করে রাখবো তত কিন্তু শরীরটা আরও সচল থাকবে। বাট যে পরিবর্তনটা হচ্ছে সেটাতে সবার আগে প্রশ্ন করব, আমার 100টা হয়তো কমে 60 হয়েছে। আমি আগে যত ফাস্ট পারতাম এখন আর তত ফাস্ট পারি না। এখন কোথায় কোথায় কোন কয়েকটা জয়েন্টে ব্যথা হয়েছে, কিন্তু আমি কি কিছুই পারবো না? আমি আগে হয়তো ট্রামে বাসে করে চলে যেতে পারতাম, কিন্তু এখন কি একটু ট্যাক্সি করে যেতে পারবো না? আমার 100টা 60 হচ্ছে, 60টাকে যেন আমি টেনে শূন্যতে না নামিয়ে দিয়ে আসি, সেটা খেয়াল রাখা প্রয়োজন ভীষণ। আমি এখন বেরোতে চাইলে বেরোবার পদ্ধতিটা হয়তো আমার আগের পদ্ধতি থেকে একটু আলাদা, কিন্তু আমি কি বেরোতে পারবো না? আমার কি একদমই উপায় নেই? ভেবে দেখবেন উপায়টা কিন্তু বেশিরভাগ লোকেদের ক্ষেত্রে থাকে। ওটা মনে একটা ব্লক হয়ে যায় যে না থাক, আর বেরোবার দরকার নেই, আর এত ঘোরাঘুরি করার দরকার নেই। আস্তে আস্তে বাড়িতে কিন্তু নিজেকে আটকে ফেলছি। আর যেই বাড়িতে নিজেকে আটকে ফেলছি, আমার শরীর এবং মন দুটোরই চালনা কমছে। যত চালনা কমছে
তত কিন্তু ক্ষমতাটা তত তাড়াতাড়ি কমে আসছে। প্রথম কথা বলবো, এই পর্যায়ে জীবনটা বাড়িতে সীমিত থাকছে না, কিন্তু আপনাদের শখ আহ্লাদ, বাইরে বেরোনো, এগুলো কিন্তু ফুলফিল করার এটা একটা খুব গোল্ডেন টাইম। এতদিন হয়তো কাজের সূত্রে, দায়িত্বের সূত্রে অনেক ক্ষেত্রেই হয়েছে অফিসের জন্য নিজের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারেননি, নিজের ভালো লাগার জায়গাগুলোতে যেতে পারেননি। অনেক ক্ষেত্রেই এমন হয়েছে যে বাচ্চারা পড়াশুনো করছে, তাদের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য বেড়াতে যেতে পারিনি। অনেক হবিস ছিল, অনেক পছন্দের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ছিল, সেগুলো স্যাক্রিফাইস করেছি। এখন তো তারা বোধহয় দাঁড়িয়ে গেছে, এখন হয়তো অফিসের চাপটাও নেই, তাহলে এখন কেন পূরণ করব না? খুব কমন উত্তর পাই হচ্ছে, এই বয়সে কি আর ওসব হয়? কেন হয় না? এই প্রশ্নটা করার দরকার আছে নিজেকে, যে কেন হবে না? যে বয়সে এসে আমি ফাঁকা সময়টা পাচ্ছি, সেই বয়সে আমার যা প্রেজেন্ট ক্ষমতা আছে, সেই প্রেজেন্ট ক্ষমতাটার মধ্যে দিয়ে আমি কেন নিজের ভালো লাগার জিনিসগুলোকে এখন মানে উপভোগ করব না? সেখানে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অনেকে বলেন, যদি কিছু হয়ে যায়, যদি সামলাতে না পারি, যদি সত্যিই মনে করছেন যে একা বেড়াতে যেতে পারবো না, শরীর খারাপ হয়ে গেলে দেখার কেউ থাকবে না, তাহলে ওই গোষ্ঠীগতভাবে মানে অনেক গ্রুপ অ্যাক্টিভিটিস আছে যেগুলো করা যেতে পারে। অনেক গ্রুপস আছে যেখানে বয়স্ক লোকেদেরকে, তারা পার্টিকুলারলি বয়স্ক লোকেদেরকে নিয়ে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেন। সেই ক্ষমতা যদি আপনাদের থাকে, সেই অবকাশ যদি আপনাদের থাকে, তাহলে নেবেন না কেন? অনেক সময় কিন্তু ভয় পাই নিতে, তাই জন্য বেরোচ্ছি না, ওরাও আটকে পড়ছি। আমার সারাদিনটা কাটছে, সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি আজকের দিনটা কিভাবে কাটাবো। এই ফিলিংটা যে বয়সেই আসবে, সেই বয়সেই বিষাদের পসিবিলিটি বেড়ে যায়। আমার সারাদিনটাতে একটা পারপাস থাকার প্রয়োজন আছে। সেই পারপাসটা সবসময় যে ছেলেকে পড়ানো বা অফিসে গিয়ে কাজ করা বা টাকা রোজগার করা তা নয়। হতেই পারে আমার খুব ইচ্ছা ছিল গান শেখার, গান শেখা হয়নি, আমি এখন গান শিখি। আমার আগে খুব ইচ্ছা ছিল নাচ করার, ছবি আঁকার, এতদিন কাজের সূত্রে সেগুলো করা হয়নি, এখন করব, আজকের মতন করে করব। আমাকে সেটা একটা বাচ্চার মতন কম্প্যারিজন করেই যে করতে হবে তার তো কোনো মানে নেই। সবসময় ওই কম্প্যারিজনটা চলে আসে, ওই সময় যা করতে পারতাম এখন তো আর পারবো না, এখন আর তাহলে করে কি হবে? করে এটাই হবে যে আনন্দ লাগবে, ব্যস্ত থাকবো এবং জীবনের এই সময়ের স্বাদটা উপভোগ করতে পারবো। এটা করতে গিয়ে যে এক্সপিরিয়েন্সেসগুলো হবে, সেটা কিন্তু ইমোশনালি আমাদেরকে রিফ্রেশ করে, সেটা নতুন কিছু করার একটা কনফিডেন্স আমাদেরকে দেয়, এবং অলসো নতুনভাবে একটা গ্রুপ বানাতে সাহায্য করে। ওখান থেকেও তো আমার 4-5টা লোকের সাথে পরিচয় হবে, আলাপ হবে, একটা সম্পর্ক হবে। সেটা বিভিন্ন গ্রুপের মানুষের সাথে হতে পারে, বিভিন্ন বয়সের মানুষের সাথে হতে পারে। সেই সুযোগটা আমি কেন নিজেকে দেব না? এই জায়গাটাতেই প্রশ্ন করলে হয়তো উত্তরটা একটু স্পষ্ট হয়ে যায়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উত্তরটা আসে না কোনো। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, এটা প্রেজেন্ট টাইমের খুব রেলেভেন্ট একটা কথা, সেটা হচ্ছে অনেক সময় কাজের সূত্রে এখন বেশিরভাগ ইয়াং লোকেরা বিদেশে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, বাড়িতে থাকতে পারছেন না। সেটার মধ্যে কিন্তু অনেক মা বাবার মনে একটা অবসাদ তৈরি হয় যে ওরা তো আর নেই, তাহলে ওরা আর আমাদের জীবনেই রইল না। অনেক সময় আমি অনেককে বলতে শুনেছি যে বাবা মার আপত্তি ছিল বলে আমি আমার ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারিনি। সেখানে আজ আমি বাবা মার সাথে আছি, কিন্তু মনের মধ্যে প্রচণ্ড একটা অভিমান আছে, রাগ আছে, যেটা বাবা মার কাছে থেকে বাবা মার সাথে সম্পর্কটাকে কিন্তু খুব একটা মিষ্টি রাখেনি, ওটার মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছে। আবার অনেক বাবা মা আছেন মনে একটা ভার নিয়ে সম্পর্কগুলোকে যেতে দেন, কিন্তু মনে একটা উদ্বেগ কাজ করতে থাকে, কিভাবে দেখবো আজকের সম্পর্কগুলোকে। সময় যেভাবে পাল্টেছে, সেখানে বিভিন্ন কারণে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গেছি। আমি জানি মাঝে মাঝে সেটা মানা সম্ভব হয় না, কিন্তু সময়ের সাথে সাথে যদি অ্যাডজাস্ট না করতে পারি, অ্যাডাপ্ট না করতে পারি, তাহলে মুশকিল। কিভাবে অ্যাডজাস্ট করব? ভাববো যে আমার পাশে যিনি বসে আছেন, উনি যে আমার কথা ভাবছেন, উনি আমার কাছের মানুষ তা কিন্তু নয়। যদি আমি চাই অনেক দূর থেকে সম্পর্ক বজায় রাখতে পারি, সমস্ত দায়িত্ব পূরণ করতে পারি, আমার সমস্ত কেয়ার যেগুলো নেওয়ার কথা সেগুলো আমি নিতে পারি।
আবার আমার পাশের মানুষের মধ্যে যদি সেই ইন্টেন্টটা না থাকে, আমার কি হলো কি না হলো সেটা সম্বন্ধে ওনার কোনোই তাপ উত্তাপ হয়তো থাকবে না। তাই প্রক্সিমিটি দিয়ে ইন্টিমেসিটাকে জাজ করব না। ইন্টিমেসিটা কিন্তু বজায় রাখার প্রেজেন্ট ওয়ার্ল্ডে অনেক উপায় আছে। যেমন আমি একটা জিনিস ভীষণভাবেই বলবো, একটা ব্যবস্থা থাকা উচিত বয়স বাড়ার সাথে সাথে যেসব টেকনোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে সেগুলো যেন বয়স্ক লোকেদের বোঝাতে একটা ব্যবস্থা তৈরি করা হয়। অনেক সময় অনেক মানুষের সেটা বুঝতে একটু অসুবিধা হয়, একটু অ্যাসিস্ট্যান্স নিয়ে একটু ধৈর্য ধরে যদি ইয়াং লোকেরা একটু সাহায্য করেন ওনাদেরকে বুঝতে, জিনিসগুলো কিন্তু খুব একটা মানে দুর্বোধ্য নয়। লোকেরা যাতে স্বাভাবিকভাবে খুব সহজভাবে ইউজ করতে পারে সেরকমভাবেই তৈরি করা হচ্ছে, যাতে ওরাও বুঝতে পারে। সেই ধৈর্য ধরে যে আমরা একটু শেখাতে পারি, তাহলে কিন্তু ওরা অনেকটা নিজেদের কাজ নিজেরা করে নিতে পারে। হয়তো পায়ে এত ব্যথা, ব্যাংকে যেতে পারছি না, অনলাইন ব্যাংকিংটা যদি বুঝে যাই তাহলে আর যেতে হবে না, এবং সেটার মধ্যে যোগাযোগ রাখাও সম্ভব হয় অনেক দূর থেকে, এবং ওনাদের সেন্স অফ অটোনমিটাও বজায় থাকে। এখন তো সব কিছুই অনলাইন হয়ে গেছে, কোভিডের পর থেকে পুরো পৃথিবীটাই কম্পিউটার আর ফোনের ভেতরে চলছে। ওনাদেরকে যদি সেটার সাথে অ্যাডজাস্ট করতে একটু সাহায্য করা হয়, তাহলে ওনাদের সেন্স অফ ইন্ডিপেন্ডেন্সটা কমে যাওয়া থেকে অনেকটা আমরা আটকাতে পারি। কারণ আমার আজকে শরীর খারাপ হলে বা পায়ে ব্যথা হলে আমার বাইরের কাজটা যে বাইরে গিয়েই করতে হবে তা কিন্তু নয়, সেটা আমি বাড়িতে বসে করতে পারি। সেই জায়গা থেকে বয়স বাড়ার সাথে সাথে যে মানুষটার এই উদ্বেগটা হচ্ছে যে আমার তো বয়স বাড়ছে, আমার তো এখন কাউকে দরকার এই কাজগুলো করে দেওয়ার জন্য, উনি যদি ওনার বাড়িতে বসে নিজেই ওই কাজটা করে ফেলতে পারে, তাহলে কিন্তু ওনার কনফিডেন্সটা অনেকটা বজায় থাকে। এবং আরেকটা জিনিস বলবো, নতুন নতুন হবি পিক আপ করুন, নতুন নতুন শখ পালন করুন। যে শখগুলো এতদিন হয়তো ছিল না বা থাকার অবকাশ ছিল না, সেগুলো নিয়ে নিজেকে একটা চাইল্ডহুডটাকে রিলিভ করার সুযোগ দিন। ছোটোবেলায় আমরা কি করি, ছোটোবেলায় আমরা সব কিছুই নতুন করে শিখছি, এবং যেই শেখার মধ্যে আমাদের একটা কিছু করতে পারার আনন্দ হচ্ছে। যত বয়স বাড়ে আমাদের কিন্তু সেটা কমতে থাকে। রিটায়ারমেন্টের পর যখন আপনাদের ফাঁকা সময় আছে, আপনাদের হাতে কিন্তু অঢেল সময় আছে। এখন অঢেল সময় না থাকুক, যথেষ্ট সময় আছে ওই নতুন কিছু করতে পারার আনন্দটা উপভোগ করার। সেটা অ্যালাউ করুন। সেটা থেকে যে কনফিডেন্সটা আসবে সেটা নিয়ে চলুন, এবং নতুনভাবে সম্পর্ক তৈরি করে, নতুনভাবে নতুন কারণ তৈরি করে বাঁচার চেষ্টা করলে বোধহয় এই পর্যায়টাকে অনেক সহজভাবে হ্যান্ডেল করা সম্ভব। একেবারেই তাই। আর আমরা মনে হয় এইভাবে যদি প্রত্যেকটা বাবা মা বা যারা সিনিয়র মানুষজন রয়েছেন তারা যদি এইভাবে ভাবেন, তো ডেফিনেটলি তাদের জীবনটা প্রত্যেকটা মুহূর্ত আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে, এবং জীবনটা যে বোঝা মনে হচ্ছে সেই বোঝাটা মনে হবে না, বরং মিলবে প্রত্যেকটা মুহূর্তে আনন্দ আর মুক্তির স্বাদ। কারণ অনেক সময় যেটা আমি শুরুতেই বললাম যে জীবনটা এমন বোঝা হয়ে যায় যে মনে হয় যে এর থেকে বেরোতে পারলে বাঁচি, বেঁচে থেকে কি হবে, এরকম একটা সাইকোলজিক্যাল মেন্টালিটি চলে আসে। তো সেটা মনে হয় তারা বেরিয়ে আসতে অতিক্রম করতে পারবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে, কারণ এত সুন্দর করে আপনি বোঝালেন। যারা এই অনুষ্ঠান দেখছেন এই সংক্রান্ত ব্যাপারে বা এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যেভাবে আপনারা কমেন্ট বক্সে এসে আপনারা জানিয়েছেন ঠিক সেভাবেই আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা ডেফিনেটলি ম্যাডামের কাছে সেই প্রশ্ন পৌঁছে দেব। আর সব থেকে বড় কথা যেটা, নিজেকে ভালো রাখুন, কারণ শরীর এবং মনের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। যদি মন না ভালো থাকে শরীরও কিন্তু ভালো থাকবে না। তাই নিজেকে ভালো থাকাটা এবং ভালো রাখাটা ভীষণ ভীষণ জরুরি। নমস্কার, সকলে ভালো থাকুন।